আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বিশ্বখ্যাত বাংলাদেশি অলরাউন্ডার, ক্রিকেটে অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগের প্রতি আস্থা অপরিবর্তিত। আওয়ামী লীগের জন্য মারলেন ছক্কা, কেন, কিভাবে, আমি সেই ব্যাখ্যাটাই আপনাদের সামনে দিতে চাই। একবার চিন্তা করুন, সাকিব আল হাসান বাংলাদেশের একজন আইকনিক ব্যক্তিত্ব। তিনি আওয়ামী লীগের এই দুঃসময়েও আওয়ামী লীগের প্রতি তার যে আস্থা অপরিবর্তিত। আজকে আপনি কেন অপরিবর্তিত রাখবেন না? আওয়ামী লীগের যে সুদিন আসবে তাতে কোনো সন্দেহ নাই। সাকিব আল হাসান সেই কথাগুলো বলবার চেষ্টা করেছেন। সাকিব আল হাসান বাংলাদেশের একটি গণমাধ্যমে দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের আলোকেই আমরা এই মুহূর্তে কথা বলবো। বাংলাদেশের ক্রিকেটের বরপুত্র, ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘ প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে তিনি দেশের বাইরে। 2024-এর 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে অনেক সমীকরণ বদলে গেছে। সম্প্রতি BDNews24.com-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে সাকিব আল হাসান কথা বলেছেন একদম খোলামেলা। তার দেশে ফেরা, রাজনৈতিক অবস্থান, বিসিবির বর্তমান অবস্থা এবং ভারতের সাথে ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এমন কিছু তথ্য তিনি দিয়েছেন যা আগে কখনো শোনা যায়নি। এই মুহূর্তের ভিডিওতে আমরা সাকিবের সেই সাক্ষাৎকারের প্রতিটি গুরুত্বপূর্ণ লাইন বিশ্লেষণ করবার চেষ্টা করব। সাকিব কেন ফিরতে পারছেন না, তার উপর হওয়া মামলার ভবিষ্যৎ কি, আর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এখন তিনি কি ভাবছেন, এই সব কিছুই থাকছে এখনকার এই বিশ্লেষণে। সাক্ষাৎকারের শুরুতেই সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল দেশে ফেরার তীব্র ইচ্ছা কাজ করছে কিনা। সাকিবের উত্তর ছিল বেশ বাস্তববাদী। তিনি পরিষ্কার জানিয়েছেন, হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই আমি দেশে ফিরে যাব। চিন্তা করেছেন, আজ প্রায় 2 বছর যাবৎ যারা বিদেশ বিভুঁইয়ে দেশের বাইরে, তারা দেশে ফিরতে চাইছেন। দেশে ফিরবার কি আকুলতা তাদের মধ্যে কাজ করছে? সাকিব এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন তাকে যেন কোনো বিশেষ প্রটোকল বা বাড়তি পুলিশি নিরাপত্তা দেওয়া না হয়। একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি কেবল বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি না করার গ্যারান্টি চান। সাকিবের ভাষ্যমতে যখনই তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন, তখনই কোনো এক অদৃশ্য কারণে পরিস্থিতি বদলে গেছে। 2024 সালের অক্টোবরে দুবাই পর্যন্ত এসেও ফিরে যাওয়ার পেছনে তিনি মব বা সাজানো আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন। সাকিবের প্রশ্ন, 15-16 বছর দেশের হয়ে খেলার পর তাকে কেন প্রশ্ন করা হচ্ছে যে তিনি দেশের জন্য কি করেছেন? ফেসবুক স্ট্যাটাস কি খেলার চেয়েও বড়? সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, শেয়ার বাজারে কারসাজি ও দুদকের অভিযোগ রয়েছে। এই সাক্ষাৎকারে তিনি এসবের ব্যবচ্ছেদ করেছেন। সাকিব প্রশ্ন তুলেছেন, 2 বছর ধরে তদন্ত চললেও কেন কোনো প্রমাণ মেলেনি। তিনি সরাসরি বলেছেন, আদাবরে যে খুনের ঘটনা তাকে আসামি করা হয়েছে, সেই এলাকায় তিনি জীবনে কখনো গিয়েছেন বলে তার মনে পড়ে না। সবচেয়ে বড় বাধা হিসেবে তিনি দেখছেন তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়াকে। চেক বাউন্স বা আর্থিক মামলার ব্যাপারে সাকিবের যুক্তি হলো, টাকা পরিশোধ করলে মামলা উঠে যায়, কিন্তু টাকা দেওয়ার জন্য তো অ্যাকাউন্ট সচল থাকতে হবে। তিনি দাবি করেছেন তদন্তে যদি তার যোগসূত্র না পাওয়া যায়, তবে চার্জশিট থেকে তার নাম বাদ দিতে আইন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সদিচ্ছা দেখালেই সব সম্ভব। তার মতে সদিচ্ছা থাকলেই সব হয়। সাকিবের এবারের সাক্ষাৎকারে সবচেয়ে আক্রমণাত্মক অংশ ছিল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে। তিনি একে অন্তর্বর্তী সরকারের একটি বিরাট ব্লান্ডার বা ভুল হিসেবে চিহ্নিত করেছেন। সাকিবের মতে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বোর্ড শক্ত অবস্থান নিতে পারত, কিন্তু আবেগকে পুঁজি করে ভারতের সাথে ক্রিকেটীয় যুদ্ধ বাঁধিয়ে আখেরে বাংলাদেশেরই ক্ষতি করা হয়েছে। তিনি তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সমালোচনা করে বলেছেন, আইসিসির সাথে ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও
কেন তিনি বিশ্বকাপ নিশ্চিত করতে পারলেন না। সাকিবের ধারণা বিশ্বকাপ না খেলাটাই ক্রিকেটে বাংলাদেশের পিছিয়ে পড়ার বড় কারণ। তিনি মনে করেন ক্রিকেটে দেশপ্রেম দেখাতে গিয়ে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করা বোকামি, কারণ দৈনন্দিন জীবনের সব পণ্যই তো ভারত থেকে আসছে। রাজনীতি নিয়ে সাকিবের অবস্থান এখনো অনড়। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বা বর্তমান অবস্থা নিয়ে সাকিবের স্পষ্ট কথা, দল করা কি খারাপ নাকি? আমি পোল্ট্রিবাজি জানি না। তিনি জানিয়েছেন ছোটবেলা থেকে যে দলের সাথে সম্পৃক্ত তার প্রতি তিনি অনুগত। সাকিব বিশ্বাস করেন কাউকে নিষিদ্ধ করে বা দাবিয়ে রেখে দীর্ঘমেয়াদে লাভ নেই। তার মতে আওয়ামী লীগ যদি অতীতে ভুল করে থাকে তবে বর্তমানে সেই একই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে। তিনি এখনো আত্মবিশ্বাসী যে মাগুরায় যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে মানুষ তাকেই ভোট দিয়ে জয়ী করবে। নিউ ইয়র্কে তিনি সব দলের নেতাদের সাথেই মেশেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শে তিনি অটল। ৩৯ বছর বয়সী সাকিবের ক্রিকেট কি শেষ হয়ে গেছে? সাকিব বলছেন না। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার পারফরম্যান্স প্রমাণ করে তিনি এখনো ফিট। তিনি মনে করেন 1 মাস কঠোর পরিশ্রম করলে তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য তৈরি। তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যদি দেখেন তিনি দলের উপর বোঝা হয়ে যাচ্ছেন তবে নিজেই বিদায় নেবেন। সাকিব এখন সময় দিচ্ছেন তার পরিবারকে। ক্রিকেটের বাস্তবতায় আগে যা সম্ভব হতো না, এখন সন্তানদের স্কুলে পৌঁছে দেওয়া আর তাদের সাথে সময় কাটানোতেই তার দিন কাটছে। তবে মনের কোনো একটাই আশা, সব জটিলতা কাটিয়ে তিনি বীরের বেশে আবারও মিরপুরের হোমে ফিরবেন। দর্শক, সাকিবের এই সাক্ষাৎকার থেকে পরিষ্কার যে তিনি লড়াই করতে প্রস্তুত। আইনি লড়াই হোক বা মাঠের লড়াই, সাকিব হার মানতে রাজি নন। কিন্তু প্রশ্ন রয়ে যায়, রাষ্ট্র কি তাকে সেই হয়রানি মুক্ত ফেরার নিশ্চয়তা দেবে, নাকি বাংলাদেশের ক্রিকেটের এই বরপুত্রকে বিদেশের মাটিতেই তার ক্যারিয়ার শুরু করতে হবে? এখন সেটাই দেখার বিষয় যে বাংলাদেশ পরিস্থিতি, অসুস্থ রুগ্ন বাংলাদেশ পরিস্থিতি কবে কখন উন্নতি হয়। কারণ এই যে সাকিব আল হাসান, তিনি আওয়ামী লীগের প্রতি, রাজনীতির প্রতিও কিন্তু আস্থা ব্যক্ত করলেন, অবিচল আস্থা ব্যক্ত করলেন। এবং তিনি সাক্ষাৎকারের শেষে একটা কথাও বলেছেন আওয়ামী লীগ রাজনীতি প্রসঙ্গে, যে আমি তো এবারের নির্বাচনই করতে চেয়েছিলাম, ভেবেছিলাম নির্বাচন করি, ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেই, পরে ভাবলাম আমাকে নির্বাচন করতে দেবে না। এছাড়া দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না, না হলে নির্বাচন করে দেখিয়ে দিতাম। এই হলেন সাকিব আল হাসান, নাম্বার 1 সাকিব আল হাসান, বাংলাদেশের বিশ্বখ্যাত ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগের প্রতি আস্থা অবিচল। কাজে আজকে আওয়ামী লীগের যারা কর্মী আছেন, নেতা আছেন, আপনি কেন হতাশ হবেন? আওয়ামী লীগের প্রশ্নে আপনিও আস্থা অবিচল রাখুন, সাকিব আল হাসানের পথেই হাঁটুন। কারণ আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না, নিষিদ্ধ করে রাখা যাবে না। আওয়ামী লীগের রাজনীতি ওপেন করতেই হবে, উন্মুক্ত হতেই হবে। সেটা কোন প্রক্রিয়ায় এই মুহূর্তে বলা মুশকিল, প্রকৃতি সেটি উন্মুক্ত করবে এবং সেটির জন্য নিশ্চয়ই অপেক্ষা করতেই হবে। আর যার কারণে বলতেই হয় যে সাকিব আল হাসান আওয়ামী লীগের প্রতি তার যে আস্থা সেটি অপরিবর্তিত। এবং এই সাক্ষাৎকারের মাধ্যমে আওয়ামী লীগের জন্য এক বিশাল বার্তা দিলেন এরকম একজন বিশ্বখ্যাত সেলিব্রিটি। আওয়ামী লীগের জন্য বলতে গেলে বলা যায় যে সাকিব আল হাসান ছক্কা মেরে দিলেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দুপুরের ভিডিওতেও আমি বলেছি, অনেকে কিন্তু দেখেন না, তাই আবার আমি বলে দিচ্ছি যে আমার এই দাড়ি কাটতে গিয়ে এখানে একটা ইনফেকশন মতো হয়েছে, ফলে আমি দাড়ি পাড়ি কাটতে পারছি না। ওই জন্য একগাল দাড়ি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলেছে এখন কদিন দাড়ি না কাটার জন্য। তাই ক্রমশ দাড়িও বাড়বে আর আপনাদের একটুখানি আমাকে সহ্য করতে হবে। এবার আমি যে কথাটা বলেছিলাম আপনাদের, যে এই যে দুর্নীতিবাজ, ঘুষখোর, নারী লোভী যে নেতা মন্ত্রী আওয়ামী লীগের ভেতরে যারা লুকিয়েছিলেন তাদের কথা বলবো। একটি ভিডিও আমার হাতে এসছে,
সোশ্যাল মিডিয়া মারফত ভিডিওটা আমার হাতে এসছে। অনেক বড় ভিডিও, কেটে কুটে তাকে আমি অল্প কিছুটা নিয়ে আসতে পেরেছি। যিনি এই ভিডিওটা করেছেন তার আতা পাতা আমি পেলাম না যে তাকে আমি কৃতজ্ঞতা জানাবো, কিন্তু তার উদ্দেশ্য আমার উদ্দেশ্য একই, যে এদের মুখোশটা খুলে দেওয়া, যাতে ভবিষ্যতে এরা আবার দলের মধ্যে না ঢুকে দলটাকে যেন 12টা না বাজায়। আওয়ামী লীগের দ্বিতীয়বারের যে দল হবে শেখ হাসিনা, সেখানে যদি এই মুখেরা আবার ঠাঁই পায়, আজকে আমি প্রথম পর্ব করছি, এরপরে তো আমার কাছে আরো আছে, আমি ধীরে ধীরে দেব সেগুলো। এখন তারা যদি, যে দলের নেতা বা নেতারা, মন্ত্রীরা এরকম লুচ্চা লাফাঙ্গাবাজ, চোর বাটপাত জোচ্চোর হয়, তাহলে পরে এই জাতির তো এই অবস্থাই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরা একটা বৃত্তের মধ্যে আটকে রাখতেন, তার কাছে কারোর যাওয়ার ক্ষমতা ছিল না এই বৃত্তকে টপকে। ফলে তিনি আসল খবরটা থেকে অনেক দূরে থাকতেন। তাকে বেছে বেছে লোক তার কাছে পৌঁছে দেওয়া হতো। এরাই করতো কি, এরাই লোক ঢুকিয়ে টাকাকে জামাতের লোক ঢোকাতো। আমি ভুল বললাম, লোক ঢুকিয়ে, এরা টাকা খেয়ে জামাতের লোক আওয়ামী লীগে ঢোকাতো, যুবলীগে ঢোকাতো, ছাত্র লীগে ঢোকাতো। তার কারণ হিসেবে আপনারা দেখুন, যখন 5 আগস্টের ওই রকম ঘটনা ঘটলো, তারপরে কিন্তু ওই কাদের সাহেব তিনি কিন্তু দেশেই রয়ে গেছিলেন। 3 মাস বাদে জামাত এবং বিএনপির সহযোগিতায় তিনি ভারতবর্ষের বর্ডার পার করে ঢুকে যান। তিনি ছিলেন কিন্তু একজন জামাত নেতার বাড়িতে। তাহলে জামাতের সঙ্গে গোপন আতাত না থাকলে তিনি কি ঢাকায় ওই 3 মাস বসে থাকতে পারতেন জামাত নেতার বাড়িতে? পারতেন না। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য, এবং এই যে ভিডিওটা ওনার যিনি করেছেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তি, তাকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার উপায় নেই। তাকে শুধু আমি কৃতজ্ঞতাই জানাই, এবং তিনি নিশ্চয়ই আমাকে পারমিশন দেবেন এই ভিডিওটি আপলোড করার জন্য। তিনি আমাকে স্ট্রাইক মারবেন না আশা করি, কারণ তার উদ্দেশ্য আমার উদ্দেশ্য একই, ভিডিওটি যাতে শেখ হাসিনার হাতে গিয়ে পৌঁছায়। চমৎকার একটি ভিডিও বানিয়েছেন, কিন্তু এত বড় বানিয়েছেন যে আমাকে একটু কাটছাট করতে হয়েছে, না হলে পরে অনেক লম্বা হয়ে যেত। আপনারা ভিডিওটা দেখুন, এর পরের দিন আমি আপনাদের অন্য কথা বলবো। আজকে শুধু এদের কথা শুনুন এবং ভিডিওটা দেখুন। একটু লম্বা, কাটা ছাটার পরে একটু লম্বা আছে, কিন্তু আপনারা ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি দেখেই আমি আমার ভিডিওটি শেষ করব। আমার অনুরোধ, আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমি কোনোদিন আপনাদের বলি না যে আপনারা আমার ভিডিও শেষ অবধি দেখবেন, কিন্তু এই ভিডিওটা আপনাদের শেষ অবধি দেখা কিন্তু উচিত বলে আমার মনে হয়। কারণ আপনাদেরও জানা উচিত আপনাদের নেতারা কি রকম নেতা, যাদের কাছে আপনারা সাহায্য চাইতে যাবেন কি, তারা তো আপনাকে সাহায্য করবেই না, নিজেদের ফুর্তি নিয়েই ব্যস্ত তারা। দেখুন ভিডিওটি দেখুন। আওয়ামী লীগের এক একজন এমপি মন্ত্রীরা শুধু দুর্নীতিবাজই ছিলেন না, তারা ছিলেন পার্ট টাইম এমপি আর ফুল টাইম নারীবাজ লুইচ্চা। নারীবাজ এসব এমপি তালিকায় আছেন ওবায়দুল কাদের, ব্যারিস্টার সুমন, এমনকি শেখ মুজিব পরিবারের সদস্য শেখ সেলিমও। তাও আবার যেন তেন নারী না। এসব এমপিদের শয্যা সঙ্গী ছিলেন এক একজন প্রথম সারির ঢাকায় সিনেমার নায়িকা। দুর্নীতির মাধ্যমে টাকা কামাতেন আর সেসব অর্থ ঢালতেন নায়িকাদের পেছনে। শেখ সেলিম শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। লুচ্চামিতে শেখ সেলিম ছিলেন গ্রেড প্রাপ্ত। বুড়ো বয়সে তিনি প্রেমে মজেছিলেন নায়িকা নিপুণ আক্তারের। অথচ বিয়ে না করে দিনের পর দিন এই নায়িকাকে ভোগ করেছেন শেখ সেলিম। অনেক সেলিমের রক্ষিতায় ছিলেন নিপুণ। তাদের নিয়ে আগে শোনা যেত নানান কিচ্ছা।
সবই হতো আড়ালে আবডালে, গুজুর গুজুর ফুসুর ফুসুরের কমতি ছিল না। তবে এখন তা আর গোপন নেই। তবে এ সম্পর্ক 1 বা 2 দিনের নয়, যুগের পর যুগ চলছে এ দুজনের রঙ্গলীলা। 2012 সালে রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীতে টিউলিপ নামে একটি পার্লার খোলেন নিপুণ। সশরীরে উপস্থিত হয়ে সেটির উদ্বোধন করেন শেখ সেলিম। শেখ সেলিম ও নিপুণের সখ্যতার বিষয়টি মানুষের মুখে মুখে চলে আসে। ঢালিউডে কানাঘুষা চিত্রনায়িকা নিপুণের পেছনে বড় কোনো শক্তি আছে। সেই বলে বলিয়ান হয়ে 2022 সালে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের কাছে ভোটে হেরেও জোর করে সাধারণ সম্পাদকের চেয়ার দখলে নিয়েছিলেন এই নায়িকা। দায়িত্ব পালন করেন পুরো মেয়াদি। নিপুণকে বিজয়ী করতে নির্বাচন কমিশনারকে 17 বার ফোন করেন শেখ সেলিম। এছাড়াও জানা যায়, দুজনের সম্পর্কে মেয়ে যেন বাধা হতে না পারে এজন্য নিপুণ তার মেয়েকে বিদেশে পাঠিয়ে দেন। সব মিলে শেখ সেলিমের ছত্রছায়ায় বেপরোয়া ছিলেন নিপুণ। শিল্পী সমিতির চেয়ারে বসেই কারোর সঙ্গে আলোচনা না করে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া শুরু করেন নিপুণ। ফলে কমিটির মেয়াদের আগেই